যখন পলিটিক্যাল যখন আনরেস্ট করতে কেউ চায়, দেশের মধ্যে একটা অস্থিতিশীল একটা সিচুয়েশন আনতে চায়, তখন আসলে মানুষ এই এই দুর্বল জায়গাগুলো ছাপ দেয়। হিন্দুর এই মন্দিরে অ্যাটাক করি, ঘর বাড়ি পুড়িয়ে দেই, সো দ্যাট নেইবাররা যেন খেপে যায়। আমি যদি আজকে চার্চ ভেঙে দেই, নেইবাররা আমার ওয়েস্টার্নরা খেপে যাবে। এগুলা আসলে একটা পলিটিক্যাল একটা ওয়েপন হিসেবে এটাকে নেয়, সেইটাকে তারা স্ট্যান্ড করতে চায়। আমি আজও বলবো, এখনো বলবো, বাংলাদেশে আসলে মৌলবাদী নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের পলিটিক্যাল আনরেস্টটা তখনই ঠিক হবে যখন দেশে ইলেকশন হবে। এই যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আমেরিকার উদ্বেগের কথা বলছেন তুলসী গ্যাবার্ড, এই বিষয়টিতে আপনি কি বলবেন? বাংলাদেশ কি কোনোভাবে উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে, এমনটা দেখতে পাচ্ছেন কিনা মাসুর মাওলা? আসলে দেখেন, এই যে উগ্রবাদী যেটা আমাদের যেটা নিয়ে আজকের লাস্ট 30 ইয়ার্স ধরে আমরা ফেস করছি, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এদেরকে নিয়ে আমাদের একটা প্রবলেম। এইটা আসলে কি জানেন, এইটা বিএনপি যখন ক্ষমতা ছিল তখনই প্রবলেম ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তখনও এগুলা আমরা অল্প অল্প আকারে আমরা শুনেছি। এইটা আসলে বেসিক্যালি একটা মানুষ হলো কি, যখন পলিটিক্যাল যখন আনরেস্ট করতে কেউ চায়, দেশের মধ্যে একটা অস্থিতিশীল একটা সিচুয়েশন আনতে চায়, তখন আসলে মানুষ এই এই দুর্বল জায়গাগুলো ছাপ দেয়। কারণ এগুলো হচ্ছে একটা দুর্বল জায়গা। কারণ আজকে যদি আমি হিন্দুর এই মন্দিরে অ্যাটাক করি, ঘর বাড়ি পুড়িয়ে দেই, সো দ্যাট নেইবাররা যেন খেপে যায়। আমি যদি আজকে চার্চ ভেঙে দেই, নেইবাররা আমার ওয়েস্টার্নরা খেপে যাবে। তো এইটা আপনার নিশ্চয় মনে আছে, ওই ইয়েতে আপনার এই যে খাগড়াছড়ি, বান্দরবন, ওদিকে বৌদ্ধদের যে বড় বড় মূর্তিগুলো ভেঙে দিয়েছিল। তো এগুলা আসলে একটা পলিটিক্যাল একটা ওয়েপন হিসেবে এটাকে নেয়, সেইটাকে তারা স্ট্যান্ড করতে চায়। আমি আজও বলবো, এখনো বলবো, বাংলাদেশে আসলে মৌলবাদী নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের পলিটিক্যাল আনরেস্টটা তখনই ঠিক হবে যখন দেশে ইলেকশন হবে। বিকজ এই সরকার যেটা, এটা তো আসলে একটা, আমরা সবাই জানি সরকারটা কি, একটা ইন্টারিম সরকার। তাদের ইলেকশন দিয়ে দেওয়ার পরে তাদের বিদায় হয়ে চলে যেতে হবে। তো আমার কথা হলো, এই সরকার উচিত এখন ফোকাস করা। ইভেন তুলসী গাব্বার যিনি আসছেন, উনি উনি ইন্ডিয়ার সঙ্গে মিটিং করেছেন। হ্যাঁ, এখন কথা হলো কি, ওনাকেও, ওনাদেরও একটা স্ট্রং মেসেজ দিয়ে যাওয়া উচিত দুই নেবার কান্ট্রিকে। বিকজ আমরা দুটা নেবার কান্ট্রি, জিও পলিটিক্স অনুযায়ী আমরা কেউ কাউকে অ্যাভয়েড করতে পারবো না। তো সেই জন্য দুই দেশকে স্ট্রংলি একটা মেসেজ দিয়ে যাওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইলেকশনের জন্য প্রস্তুত হওয়ার জন্য। এবং তারা ইলেকশনের জন্য একটা একটা নির্ধারিত ডেট জন্য দিয়ে দেয়। এগুলা যখন হয়ে যাবে না, এগুলা কোনো কিছুই থাকবে না। এগুলো আসলে আমাদের আমাদের বানানো পাতানো এগুলা গেম। এইটা আসলে আমরা সবাই বুঝি, কিন্তু না বুঝার ভান করছি। থ্যাংক ইউ। জি, মাসুর মাওলা, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি গণমাধ্যম একটি সংবাদ করেছে, সেখান থেকে আমি অনুষ্ঠানের শুরুতে তুলে ধরছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরির একটি অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি তার সাথে একটু যোগ করি, আমি যেটি সামাজিক মাধ্যমে বিভিন্ন জন দেখছি লেখালেখি করছে যে আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না আউটসোর্সিংয়ে, এবং এটি দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি। এটি হয়তোবা তারা, যে গণমাধ্যমটি সংবাদ করেছে, তারা হয়তোবা এটি সেখানে উল্লেখ করেনি, এমন একটি আলোচনা চলছে। শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ। এটা সকাল থেকে আলোচনা হচ্ছে। আজকে যারা ক্ষমতায় বসেছেন, যে সমন্বয়ক অথবা উপদেষ্টা যারা, তাদের শুরুটা হয়েছিল, আন্দোলনটা কিন্তু চাকরিতে বৈষম্য, চাকরির বৈষম্যের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। আজকে যে নিউজটা হয়েছে, এর সাথে চাকরির সম্পর্ক, চাকরি যাদেরকে তারা নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন, আমরা যে কথাগুলো শুনছি যে তারা যাদেরকে সুপারিশ করেছেন, এরকম 150 চাকরি হয়েছে, এবং তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে এই বিষয়ে আসলে ওরকমের সুপারিশ হয় না, সার্কুলার হয় না, পত্রপত্রিকায় দেওয়া হয় না, ব্যক্তিগত সম্পর্কের কারণে এদেরকে নিয়ে নেওয়া। যদি সেটাও হয়, এই ধরনের একটা অবস্থায় তাদের এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হওয়া ঠিক নয়। কেন? তাদের জানা উচিত ছিল তাদের সাথে সম্পর্ক থাকার কারণে তারা
এই নামগুলো প্রস্তাব করেছেন, যাদের সাথে তাদের সম্পর্ক নেই, উপদেষ্টাদের সম্পর্ক নেই, সমন্বয়কদের সম্পর্ক নেই, তাদের নামগুলো প্রস্তাব হয়নি। অর্থাৎ এখানে অধিকারের থেকে গুরুত্ব পেয়েছে ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত যোগাযোগ। এটা এক ধরনের বৈষম্য। আমাদের এই উপদেষ্টা সমন্বয়কদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নানা রকমের বেআইনি, অন্যায়, আর্থিক অনিয়মের সাথে অনেকের নাম আসছে। সুতরাং এই জায়গাটায় তারা একেবারে অনেস্টলি কতগুলো মানুষকে পাঠিয়ে দিয়েছেন, তাদের মনের মধ্যে কোন রকমের দ্বিধা ছিল না, এটাকে তারা অনৈতিক মনে করছেন না। এই যে বক্তব্যগুলো আসছে, এগুলোকে আমি একেবারেই মিথ্যা মনে করি, এটা একটা নাটক মনে করি। যারা রাতের বেলায় সচিবালয়ে অফিস খুলে ডিসি নিয়োগ করে শত শত কোটি টাকা ইনকাম করে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বড় বড় গ্রুপ অফ কোম্পানি থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে আসেন, এই অভিযোগ আসে, তাদের মধ্যে কারো কারো যে অভিযোগটা আসছে এবং ওনারা দুধে ধোয়া তুলসী পাতা, এটা আমি মনে করি ঢাকা ওয়াসার এমডি তিনি সর্বশেষ একজন গণমাধ্যম কর্মীর সাথে যে আচরণটি করেছেন, এই নিয়োগ প্রক্রিয়া থেকে কতটুকু দুর্নীতি হয়েছে, দুদককে সেই বিষয়টি বিবেচনা করা উচিত, তদন্ত করা উচিত। এর আগের রাজনৈতিক সরকারের সময় দেখা গেছে দুদককে কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে ব্যবহার করা হয়েছে। এখন তার একই ঘটনা ঘটছে। আগে দুদক ছিল বিএনপি ধরার জন্য, এখন দুদক আওয়ামী লীগ ধরার জন্য। এখান থেকে দুদকের বেরিয়ে আসা, ঢাকা ওয়াসার এমডির এই নিয়োগ বাণিজ্য নিয়ে দুদকের তদন্ত করা উচিত এবং যে সমন্বয়কদের নাম এসেছে নতুন দলের পক্ষ থেকে, তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত, সেখান থেকে স্পষ্ট করা উচিত। এবং এই ধরনের প্রক্রিয়ার মধ্যে সমন্বয়কদের প্রতিদিন সচিবালয়ে কেন বসে থাকেন, এটা একজন নাবালককেও ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এই সমন্বয়করা নানা ধরনের অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে গেছে। ঢাকা ওয়াসায় যে 150 জন মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে তারা কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত না, এখানে কোনো অনিয়ম হয়নি, এটা একটা রুটিন ওয়ার্ক। এই যে কথাগুলো বলা হচ্ছে, একটা কথাও আমার কাছে সত্য এবং বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।